আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। স্লাভিয়া প্রাহা মাঠে 4-2 গোলের বার্সেলোনার রোমাঞ্চকর এক লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ দিকের এই ম্যাচে বার্সেলোনা জানত যে সরাসরি নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। 2019-20 মৌসুমের পর এই প্রথম দল দুটি মুখোমুখি হলো। আগের দুই দেখায় বার্সেলোনার পাল্লাই কিছুটা ভারী ছিল, কারণ আগের দুই দেখায় এই দলের বিপক্ষে বার্সেলোনার রয়েছে একটি জয় এবং একটি ড্র। এই আসরে স্লাভিয়া প্রাহা তাদের আগে 6টি ম্যাচের একটিতেও জিততে না পারায় কোচ হ্যান্সি ফ্লিকের দলই ছিল পরিষ্কার ফেভারিট। চলুন ম্যাচের 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করি। নাম্বার 1, ফেরমিন লোপেজকে নিয়মিত একাদশে রাখা অত্যাবশ্যক। বার্সেলোনা আবারও ফেরমিন লোপেজের গোল করার দক্ষতার উপর নির্ভর করতে বাধ্য হয়েছে, আর এর থেকে প্রমাণিত হয় যে ফেরমিন লোপেজকে শুরুর একাদশে রাখা অত্যন্ত বাধ্যতামূলক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য। পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের পাশাপাশি মাঝমাঠের তৃতীয় স্লটটি এখন ফেরমিনের জন্য নিশ্চিত হওয়া উচিত, যাতে সে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তিনি গোল করার যে সক্ষমতা রাখেন তা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। বিশেষ করে গাভি যখন পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন, তখন ফেরমিন লোপেজের এই গোল করার গুণটি তাকে গাভির চেয়ে হয়তো এগিয়ে রাখবে। মূল স্ট্রাইকারের ঠিক পিছনে ফেরমিন লোপেজকে খেলালে পেদ্রি নিজের মতো জায়গা তৈরি করে সারা মাঠ জুড়ে খেলতে পারেন এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং রক্ষণের সামনে থেকে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন। তাই প্রশ্ন উঠেছে, সুস্থ থাকলে ফেরমিন লোপেজ কেন প্রতি ম্যাচের শুরুর একাদশে থাকবেন না? নাম্বার 2, বল পজিশন এবং ডিফেন্সে শুরুর দিকে বার্সেলোনার জড়তা কাজ করছিল। ম্যাচটি হয়েছিল এক প্রতিকূল পরিবেশে। স্লাভিয়া প্রাহার এই শহরে ছিল প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার ছিল -4 থেকে -6 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝাই যাচ্ছে এই দুঃসহ পরিস্থিতিতে বার্সেলোনা তার স্বাভাবিক খেলা খেলতে পারেনি। ম্যাচের শুরুর দিকে মনে হচ্ছিল স্বাগতিক স্লাভিয়া প্রাহাই যেন ইউরোপের এক বড় শক্তি, আর বার্সেলোনা যেন আন্ডারডগ। বার্সেলোনার খেলোয়াড়রা এই পরিবেশে খেলে অভ্যস্ত নয়, তাই বারবার নিজেদের বল পজিশন হারাচ্ছিলেন এবং পাসিংয়েও ছিল না কোনো ছন্দ। প্রথমার্ধের গোল দুটি প্রমাণ করে যে চাপের মুখে বার্সেলোনার রক্ষণভাগ কতটা আগোছালো ছিল। স্লাভিয়া প্রাহার শারীরিক ফুটবলের সামনে বার্সেলোনার ক্রিয়েটিভিটি প্রায় হারিয়ে গিয়েছিল। বিরতির অনেক আগেই ক্যামেরায় কোচ হ্যান্সি ফ্লিকের রাগান্বিত মুখ দেখা যাচ্ছিল। প্রশ্ন থেকেই যায়, বার্সেলোনার মতো দল কি কর্নার থেকে গোল ঠেকানোর ক্ষেত্রে আরও উন্নতি করতে পারে না? কারণ বার্সেলোনার প্লেয়াররা ফিজিক্যালি অতটা লম্বা চড়া নয়। এ কারণে কর্নার হয়ে যায় সবসময় বার্সেলোনার জন্য একটি ঝুঁকির কারণ, আর এই ম্যাচেও সেটা পরিষ্কার। বার্সেলোনা কর্নার থেকে গোল হজম করেছে, তাই কোচ হ্যান্সি ফ্লিককে এই বিষয়টি নজরে রাখতে হবে। নাম্বার 3, দানি ওলমো, বার্সেলোনার সেরা তারকাদের একজন। বার্সা ভক্তরা সবসময় দানি ওলমোকে নিয়ে কনফিউজ থাকেন। এই দানি ওলমো মাঝে মাঝে খুব ভালো খেলেন, আবার মাঝে মাঝে খুবই খারাপ পারফরমেন্স করেন। গত 2 বছর ধরে দেখা যাচ্ছে দানি ওলমো হয় কোনো ম্যাচে খুবই অসাধারণ খেলেন, না হয় একেবারেই নিষ্প্রভ হয়ে থাকেন, তাকে খুঁজেই পাওয়া যায় না। এর মাঝামাঝি কিছু তার ক্ষেত্রে দেখা যায় না। গোল করা তার প্রধান শক্তি হলেও তিনি তা খুব একটা নিয়মিত দেখাতে পারেন না। তার যে দক্ষতা, তাতে প্রতি সপ্তাহে তার শুরুর একাদশে থাকা উচিত ছিল, কিন্তু তিনি বেশিরভাগ সময় সাবস্টিটিউট হিসেবে মাঠে নামছেন, যা অনেক কিছু বুঝিয়ে দেয়। যদিও স্লাভিয়া প্রায় তার অবদান ছিল অনবদ্য, তবুও কোচিং স্টাফদের জন্য তিনি একজন গোলকধাতা প্লেয়ার। তবে পেদ্রির বর্তমান ইনজুরি দানি ওলমোকে হয়তো নিয়মিত একাদশে ফেরার সুযোগ করে দিতে পারে। বার্সেলোনা প্রথমার্ধে জড়তা কাটিয়ে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। তবে পেদ্রির ইনজুরি এবং রক্ষণের দুর্বলতা সামনের বড় ম্যাচগুলোতে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য আবারও দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।